নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12ই অগাস্ট দুপুর 1:45 সোদপুরে মেডিকেলের মৃতা ছাত্রীর বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলছেন তার বাবা মার সঙ্গে। দেখুন, ঘটনার পরের দিনে এবিপি আনন্দকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি বিচলিত, তিনি জুনিয়র ডাক্তারদের পছন্দ করেন, তার বাড়িতে দুজন জুনিয়র ডাক্তার আছে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, অপরাধীর সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করছেন, প্রয়োজনে ফাঁসি, যদিও তিনি ফাঁসি দাবিকে আগে কখনো সমর্থন করেন, তিনি ফাঁসির বিরোধী, কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার হলে এক্ষেত্রে তিনি ফাঁসির দাবি করেন। এবং খুবই বেদনাদায়ক ঘটনা, যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। মামাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তারপরে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ধরা পড়ল। জানা গেল সঞ্জয় প্রভাবশালী, পুলিশ ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত। এই ওয়েলফেয়ার বোর্ডের মাথা কে আপনারা জানেন, যিনি একটা থানায় দীর্ঘদিন কাটিয়েছেন। সে পুলিশের ব্যারাকে থাকতো, 4th ব্যাটালিয়নে। পুলিশ তাকে মোটর বাইক দিয়েছিল, সেই মোটর বাইকের তেল খরচা কে দিত কেউ জানে না। সে নিজেকে পুলিশ বলে দাবি করত এবং তার নানা রকম অত্যাচারের কাহিনী এখন ছড়িয়ে পড়ছে। তা সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় একাকী এই কাণ্ডগুলো করেছিল। বিভিন্ন ডাক্তাররা যারা ঘটনা প্রবাহ দেখে মনে করছেন যে যে খবর সামনে আসছে, মেয়েটির সর্বাঙ্গে আঘাত, যৌনাঙ্গে আঘাত, কলার বোন ভেঙে গেছে, পেলভিস ভেঙে গেছে, মুখে চোখে আঘাত, আঁচড়ের চিহ্ন, পায়ে আঘাত, এর থেকে তাদের মনে হচ্ছে যে একজনের পক্ষে এই অত্যাচার করা সম্ভব নয়, একাধিক জন ছিল। তারপরে কিছু অডিও ভাইরাল হয়েছে, ডাক্তারদের গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে চলে এসছে। তাতে একজন বলছেন উই আর ক্রিয়েটিং আ মনস্টার। আর যে অডিও ভাইরাল হয়েছে তাতে একজন জুনিয়র ডাক্তার আরেকজনের সঙ্গে কথা বলছেন, তিনি তার সিনিয়র কিন্তু ডাক্তার। সেই সিনিয়র জুনিয়র ডাক্তারকে বলছে কি মনে হয় কারা যুক্ত। তখন জুনিয়র ডাক্তারটি বিস্ফোরক কিছু দাবি করেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে কয়েকটি অডিও ভাইরাল হয়েছে, পুলিশের উচিত সেগুলোকে ছানবিন করা, তাতে অনেক সূত্র মিলতে পারে। 4 জুনিয়র ডাক্তারকে লালবাজারে তলব করা হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী তো ফাস্ট ট্র্যাক কোর্ট, সর্বোচ্চ শাস্তির কথা বলবেন, তদন্তের অগ্রগতি নিয়ে পরিবারকে অবহিত করবেন, এগুলো আমরা জানি। কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টের কথা মুখ্যমন্ত্রীর মুখে আমরা আগে শুনেছি। কামদুনি কাণ্ডের পর তিনি বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট, বিচার হবে। 12 বছর হয়ে গেল, অভিযুক্তরা ছাড়া পেল প্রমাণের অভাবে। 1 ডজন বারেরও বেশি পাবলিক প্রসিকিউটর বদল হয়েছে, সুপ্রিম কোর্টে গেছেন এখন বিচার চাইতে। তাহলে কামদুনির ঘটনা প্রবাহ মুখ্যমন্ত্রীর দাবিকে কিভাবে দেখবে
সেখানেও তিনি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন, পরিণতি কি হয়েছে আমরা দেখছি। এখানেও তিনি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছেন, তাই পরিণতি নিয়ে তো আমাদের মনে সংশয় আছে। দেখুন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও বটে, প্রথম দিন থেকে তিনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে। অন্য কোনো রাজ্যে যদি এই ঘটনা ঘটতো তাহলে সবার আগে মুখ্যমন্ত্রী বলতেন যে পদত্যাগ করতে। তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, তিনি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছেন, কমিশনারকে বলছেন গ্রেপ্তার করো, ছাত্রদের বলছেন তোমাদের আন্দোলন সঠিক, সিবিআই তদন্তের দাবিকেও তিনি মেনে নিচ্ছেন। এই ঘটনাগুলো কিসের ইঙ্গিত? মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন দায় তিনি এড়াতে পারেন না। ছাত্রদের ক্ষোভ যেন কি বলবো আর কি এমন পর্যায়ে না যায় যাতে কোনো পদক্ষেপ নিয়ে তাদের শান্ত করা যাচ্ছে না, এরকম পরিস্থিতি যাতে না হয় সেই জন্যই মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন। বাংলাদেশের ঘটনা প্রবাহ তো একটা জিনিস প্রমাণ করেছে, যে ছাত্ররা যদি সমাজ বদলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে তখন রুখতে পারে না। এখন বাংলাদেশে এরপরে মৌলবাদী, জামাত, বিএনপি, নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট সক্রিয় হয়েছে, কিন্তু প্রথম থেকেই এই আন্দোলনটা করেছে কিন্তু ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বৈষম্য বিরোধী। তাই ছাত্র আন্দোলন তার তীব্রতা কত হতে পারে বাংলাদেশের ঘটনা প্রবাহ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এইসব থেকে বোধহয় মুখ্যমন্ত্রী শিক্ষা নিয়েছেন, তাই দৌড়ে গেছেন সোদপুরে। অবশ্যই সব জায়গায় তিনি যান, সমবেদনার কথা বলেন, বলেন সরকার পাশে আছে, ক্ষতিপূরণের কথা বলেন, তদন্তের আশ্বাস দেন, চাকরির আশ্বাস দেন। সেটা আনিস খানের ওখানে তিনি যাননি, তার এমিসারি পাঠিয়েছিলেন। সে কামদুনি থেকে শুরু করে এই ঘটনা সব জায়গাতেই আমরা দেখছি। তবে ভাগ্যি ভালো এবার তিনি আর ছোট্ট ঘটনা বলেননি, বিরোধীদের চক্রান্ত বলেননি, এটাই বাঁচোয়া। সিবিআই তদন্তের বিরোধিতা করেননি। আমরা কি দেখেছি, রাজ্যে কলকাতা হাইকোর্ট যখন রাজ্যের কোনো দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়, চলে যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নামি দামি আইনজীবীকে নিয়োগ করে। এবারই ব্যতিক্রম দেখলাম যে সিবিআই তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী বললেন আমাদের কিছু তো লুকোবো নেই। হ্যাঁ, লুকাবার তো অনেক কিছুই আছে, এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাথাদের মুখগুলো লুকোনোর তো আছেই। কি হাল তারা করেছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। সর্বত্র শোনা যায় টাকা নেই, কিন্তু খেলা মেলা, ওই খেলা দিবসে ক্লাবকে টাকা দেওয়া যায়, এমনি ক্লাবগুলোকে আগে 3 লাখ টাকা করে দেওয়া হতো, সেগুলো দেওয়া যায়, কিন্তু হসপিটালে সিসিটিভি বসানোর টাকা থাকে না। মেয়েদের আলাদা রেস্টরুম নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ বোধহয় হয় না। ভাবতে পারেন আরজিকরের মতো কলকাতা শহরের বুকের একটা হসপিটালে সেখানে মেয়েদের জন্য আলাদা কোনো বিশ্রাম কক্ষ নেই, নেই কোনো পৃথক শৌচাগার। ভাবতে পারেন, খাস কলকাতা শহরের বুকে আরজিকর হসপিটালে যদি এই অবস্থা হয়, জেলা সদর হসপিটালগুলো, মহকুমা হসপিটালগুলোর কি অবস্থা হতে পারে? সেখানেও তো মহিলা চিকিৎসকরা কাজ করেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা কি এতদিন উচ্ছই রয়ে গেল? এই মেয়েটি জীবন দিয়ে আমাদের এমন সব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের লজ্জায় মুখ ঢাকা ছাড়া আর উপায় নেই। এত বড় ঘটনা ঘটলো, এখন বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, আলাদা বিশ্রাম কক্ষ করতে হবে মহিলাদের জন্য, শৌচাগার করতে হবে। এগুলো তো রুডিমেন্টারি ব্যাপার, এগুলো এতদিন ছিল না কেন? আমি বিশ্বাস করি না ওখানকার ছাত্রীরা এই বিষয় নিয়ে সরব হননি। তারা তো সমস্যার মুখে প্রতিনিয়ত পড়েছিলেন, তারা বলেও ছিলেন
কাকস্য পরিবেদনা, তখন কেউ তাদের কথা শোনেনি। বেশি প্রশ্ন করলে এসব কথা শোনা যায়, ভয় দেখানো হতো, পরীক্ষায় নম্বর কম পাইয়ে দেওয়ার ভয়। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে এখানে চান্স পায় সরকারি মেডিকেল কলেজগুলোতে। তারা ভয়ে কাঁটা হয়ে থাকে। তার পরিবারের লোকজনও বলে মানিয়ে গুছিয়ে নে, কি করবি, এদের সঙ্গে পা লাগালে ক্ষতিই হবে, এই পা লাগালে ক্ষতিই হবে। এই যে কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছে ছেলে মেয়েগুলো, এর সুযোগ নেয় এই দুর্নীতিবাজরা। শোষণ করে, জানেন, শোষণ করে। কি উজ্জ্বল সব ছেলে মেয়েগুলো, চোখে মুখে দীপ্তি দেখেছেন। এরা ভবিষ্যতে আমাদের চিকিৎসা ব্যবস্থার ভার নেবে। ছাত্রাবস্থায় তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, এটা কহতব্য নয়, ক্ষমার অযোগ্য। এটা মেয়ে জীবন দিয়ে বেআব্রু করে দিল আমাদেরকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখনো ওই অধ্যক্ষ যে পদত্যাগ করেছে, সে বলছে আমি ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। সে নাকি কি এই ঘুষ খাওয়া বন্ধ করতে চেয়েছিল, অরাজকতা বন্ধ করতে চেয়েছিল, সে আবার দায় ঢেলেছে এক শ্রেণীর ডাক্তারদের উপর। গুগুর বাসা। আবার আন্দোলনরত ছাত্রছাত্রীদের সম্মিলিত দাবি ছিল অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। অধ্যক্ষ এত বড় প্রভাবশালী যে স্বাস্থ্য মন্ত্রক থেকে তার বদলির নির্দেশ বেরোনোর পর আবার সেই বদলির নির্দেশ রাতারাতি বাতিল হয়ে যায়। এক অধ্যক্ষ, এই সন্দীপ বাবু, আগেবার যখন তার বদলির অর্ডার এলো, নতুন অধ্যক্ষের নাম ঘোষণা হলো, তিনি এসে ঘরে ঢুকতে পারলেন না, দেখলেন ঘরের তালা চাবি বন্ধ। অর্থাৎ অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ তালা চাবি বন্ধ করে চলে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে আবার তালা চাবি খুলে নিজে বসে পড়লেন। যাকে স্বাস্থ্য ভবন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিতে পাঠিয়েছিল, তিনি আরজি করে ঢুকতেই পারলেন না। তাহলে কত বড় প্রভাবশালী বুঝতে পারছেন? ওখানকার ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নেই, সিসিটিভি নেই, কিন্তু অধ্যক্ষ বাউন্সার নিয়ে ঘুরে। আরে বাউন্সার নিয়ে তো ফিল্ম স্টাররা যায়। সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, ছাত্রছাত্রীরা তার কাছে সন্তান সম। হসপিটাল মেডিকেল কলেজের ক্যাম্পাসে থেকে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতে হয়। ভাবুন কত জনপ্রিয় ছাত্র দরদি ছিলেন এই অধ্যক্ষ। লজ্জা লাগে না আমাদের? লজ্জা লাগে আমাদের। তবে প্রভাবশালীদের লাজ লজ্জা নেই। প্রভাবশালীরা এইরকম লোকজনকেই চায়, যাদেরকে সামনে রেখে ছড়ি গড়াতে পারবে। আর এই ভদ্রলোকের বিরুদ্ধে তো বহু দুর্নীতির অভিযোগ আছে। তো দুর্নীতি করতে গেলেও তো খুঁটিটা কোনো এক জায়গায় বাধা থাকতে হয়, যাতে তদন্ত হলে তদন্ত প্রক্রিয়া থেকে এড়িয়ে থাকা যায়, যাতে কেউ তার টিকে ছুঁতে না পারে। এই সরকারের প্রথম থেকেই স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি জানতেন না এইসব কাণ্ড হচ্ছে বিভিন্ন সরকারি কলেজ ও হসপিটালে? যদি তিনি না জেনে থাকেন, সেটা তার ব্যর্থতা। আর জেনেও যদি কিছু তিনি করতে না পারেন, সেটা তার অপদার্থতা। এই দায় তাকে কিন্তু নিতে হবে। এখন আর শাক দিয়ে মাছ ঢাকার সময় নেই। এখনো যদি আমরা চাপ সৃষ্টি করে এই কায়েমি স্বার্থ ঘুঘুর বাসা ভাঙতে না পারি, কোনো দিন পারবো না। একটা ঘটনা হলো, কিছুদিন হইচই হবে, তারপর আবার অন্য ঘটনা আসবে, সংবাদ মাধ্যমের নজর সরে যাবে, আবার যে কে সেই। এই ধরনের লোকেরা এইরকমই চায়, জানেন তো। কিছুদিন খুব হট্টগোল হলো, হেডলাইন হলো, খবরের কাগজের লোকজন, টিভি চ্যানেলের লোকজন নানা রকম খবর করলেন, মানুষেরা নিয়ে আলোচনা করলো, আবার অন্য খবর এসে গেল, এই খবরটা অন্য খবরের ভিড়ে হারিয়ে গেল। তখন আবার শীত ঘুম থেকে এই সব লোকগুলো আবার জেগে উঠে আবার নিজের কাজগুলো করতে শুরু করে। কিছু কসমেটিক চেঞ্জ হয়, খোল লঞ্চে বদল হয় না। আরজি করের ক্ষেত্রে এটাই হয়েছে। আরজি কর কলকাতা শহরে
200 কিলোমিটার দূরে কোনো মহকুমা শহরের হসপিটাল নয়, খাস কলকাতার একটা নামকরা হসপিটাল। কত মানুষ আরজিকরের বহির্বিভাগ ইমার্জেন্সিতে চিকিৎসা করাতে যায় ভাবুন তো। শুধু আরজিকর নয়, কলকাতার প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ ও হসপিটালে রাত্রিবেলার ছবিটা যে কেউ দেখতে পারেন, যে কেউ দেখতে পারেন। কারা সেখানে ঘোরাফেরা করে, কিসের আসর বসে, সবাই সবকিছু জানে, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারে না। কারণ পদক্ষেপ নিলে পরেই যিনি পদক্ষেপ নিচ্ছেন তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ট্রেন্ড সমানে চলে আসছে। তবে আমার মনে হয় যে চাপ ছাত্রছাত্রীরা দিচ্ছে, নাগরিক সমাজ দিচ্ছে, সংবাদ মাধ্যম দিচ্ছে, পুলিশ হয়তো নজর ঘোরাতে আর পারবে না। কারণ একজন সাধারণ মানুষ হিসাবে কি আপনাদের মনে হচ্ছে না মেয়েটিকে যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয়? মেয়েটিকে অনুসরণ করা হয়েছে আগে থেকে। সে যে সেমিনার হলে বিশ্রাম নিতে যায় রাত দুপুরে ডিউটি শেষে, সেটা সঞ্জয় জানতো। নইলে হঠাৎ করে সে 4 তলায় চলে যাবে কেন সেমিনার হলে? এখানেই তো প্রশ্ন। আর 45 মিনিট ধরে ঘটনা ঘটেছিল, তখন মেয়েটি চিৎকার পর্যন্ত করে উঠতে পারেনি। একজনের পক্ষে আক্রমণকারী একজন হলে মেয়েটি হয়তো চিৎকার করতে পারত, সাহায্য চাইতে পারত, কিন্তু আক্রমণকারীর সংখ্যা যদি বেশি থাকে তাহলে মেয়েটির কোনো প্রতিরোধী কাজে আসেনি। এখানেই প্রশ্ন যে মেয়েটি প্রতিরোধ করতে পারলো না, তার আর্তচিৎকার শোনা গেল না, তার শরীরে বহু আঘাতের চিহ্ন, এটা কি একজনের পক্ষে করা সম্ভব? যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, পুলিশ যদি খতিয়ে দেখে তাহলে হয়তো তদন্তের নতুন সূত্র তারা পেতে পারে। কুণাল বাবু একই দাবি করেছে। ডাক্তারদের হোয়াটসঅ্যাপ চ্যাটেও নানা রকম ইঙ্গিত দেয়া হচ্ছে। একজন বলেছেন তো, উই আর ক্রিয়েটিং আ মনস্টার, আমরা মুখ দেখাতে পারবো না 2-1 দিনের মধ্যে। কিসের ইঙ্গিত? আর সব থেকে বড় কথা, ঘটনা ঘটার পরে কে বা কারা মেয়েটির বাবা মাকে ফোন করে বলল চলে আসুন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে? কি করে বুঝলেন আত্মহত্যা করেছে? তার মানে আত্মহত্যার তত্ত্বটাকে সিলমোহর দেওয়ার উদ্যোগ ছিল। কিন্তু মেয়েটির বাবা মা লড়াই করছেন সত্য জানার জন্য, এবং আরজিকর এবং অন্যান্য মেডিকেল কলেজের ইন্টার্ন, জুনিয়র ডাক্তাররা, প্রাক্তনীরা, চিকিৎসকদের একটা বড় অংশ যেভাবে পথে নেমেছেন, যেভাবে আন্দোলন করছেন, তাতে ধামাচাপাটা দিতে পারেনি। কিন্তু সত্যি কি সঞ্জয় একমাত্র অপরাধী? আরো কেউ নেই তো যাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত? তার কথা কি আমরা জানতে পারবো? সে কি কোনো প্রভাবশালী, নাকি প্রভাবশালীর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে? কে বা কারা? একা কি সঞ্জয় করেছে এই জঘন্য কাজ, নাকি তার সাকরেদ ছিল, যে সাকরেদদের খুঁজে পাওয়া যাচ্ছে না? এইসব প্রশ্ন ঘুরছে। পুলিশকে কিন্তু বললাম না, সিজারের পত্নীর মতো এক্ষেত্রে সব সন্দেহের উঠতে হবে। এটা কোনো সাধারণ অপরাধের বিচার হচ্ছে না। এটা এমন একটি ঘটনা যা ভূভারতের দৃষ্টান্ত আছে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল পুনেতে। একজন নার্স একটি ওয়ার্ড বয়ের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। 43 বছর তিনি কোমায় ছিলেন। তার স্বেচ্ছামৃত্যুর আবেদন পর্যন্ত করা হয়, কিন্তু সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। 43 বছর একটি মেয়ে কোমায় ছিল। অত্যাচার। এরকম ঘটনা আরজিকরের ঘটনার মতো আর ওই পুনার ঘটনা ছাড়া আর কি কোনো ঘটনা আপনাদের মনে আছে?
যখনই ভাবছি শিউরে শিউরে উঠছি। তাই বললাম না, পুলিশ, দেখুন কলকাতা পুলিশের উপর আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস আছে, আস্থা আছে। তারা যদি চায়, কিনারা করতে তাদের সময় লাগবে না। কিন্তু ওই যদি চায়, পুলিশ চায় ধরুন, কিন্তু পুলিশকে যদি ইনস্ট্রাকশন দেয়া হয় যে ঠিক আছে তোমরা তদন্ত করছো, করো, কিন্তু সবকিছু দেখে শুনে বুঝে করো। এই দেখে শুনে বুঝে করো এই ধরনের কথা যদি বলা হয়, তাহলে পুলিশ বুঝতে পারে ইঙ্গিতটা কি দেয়া হচ্ছে। প্রথম থেকেই একটা বিষয় নিয়ে সন্দেহ দানা বাড়ছে, যে মেয়েটির বাবা মাকে কে বা কারা প্রথমে ফোন করে বলল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। প্রথম থেকেই আত্মহত্যার তত্ত্বটা খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল না তো? তাহলে কে বা কারা এই কথাটি মেয়েটিকে বলল, মেয়েটির বাবা মাকে বলল, তাকে আইডেন্টিফাই করা হয়েছে? কিসের প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আত্মহত্যা হয়েছে? তখন তো পোস্টমর্টেমও হয়নি। এই প্রশ্নগুলোর উত্তর পেলেই এই রহস্যের জট কাটবে।